নাটকীয়ভাবে পাল্টে গেছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়। এতদিন ফ্রন্টলাইনে থাকা রাশিয়া কিছুটা ব্যাকফুটে চলে গেছে। রাশিয়ার সামরিক বাহিনীকে হতভম্ব করে দিয়ে পুতিনের দেশের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের সেনারা প্রবেশ করেছে। রাশিয়াতে পা রাখার পরপরই তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের এমন আকস্মিক অনুপ্রবেশের পর জোরদার প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এর জবাবে শত্রুপক্ষকে খুব শীঘ্রই আমাদের মাটি থেকে বাইরে বের করে দেওয়া হবে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক এবং বেলগোরদ অঞ্চলে চলমান লড়াই নিয়ে শীর্ষ রুশ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন একথা বলেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে শত্রুকে আমাদের ভূখণ্ডের বাইরে ঠেলে দেওয়া, বের করে দেওয়া। এ সময় রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার জন্য ইউক্রেন সমুচিত জবাব পাবে বলে পুতিন হুমকি দেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত সপ্তাহে মঙ্গলবার হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর থেকে এই সেনারা সেখানকার ২৮টি গ্রাম দখলে নিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন কুরস্কের গভর্নর। ইউক্রেনের সেনারা ওই অঞ্চলের ৭.৪ মাইল অভ্যন্তরেও ঢুকে পড়েছে এবং লড়াইয়ের মুখে ১,২১,০০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিবিসি জানায়, কুরস্কের পাশেই আরেকটি সীমান্তবর্তী এলাকা বেলগোরদ থেকেও সোমবার সকালে প্রায় ১১,০০০ মানুষকে চলে যেতে বলা হয়েছে। সীমান্তের কাছে ইউক্রেনের সেনাদের সক্রিয় তৎপরতার কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেনকে তার মাটিতে বেশি দিন টিকতে দেবে না। ইউক্রেনীয় সেনাদের হামলার ৬ দিন গড়ানোর পর রবিবার এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন মস্কোর কর্মকর্তারা। মুসলিম বিশ্বে একই সঙ্গে পুরো দক্ষিণ এশিয়ায় শক্তিশালী এবং দুর্ধর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআইকে। এবার পাকিস্তানের শীর্ষ এই গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে। আবাসন সংক্রান্ত দুর্নীতির এক মামলায় জড়িত সন্দেহে তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। স্বাধীনতা লাভের পর পাকিস্তানে গত ৭৭ বছরের মধ্যে ৩০ বছরেরও বেশি সময় দেশটিতে সেনা শাসন চলেছে বা সামরিক বাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। সেই পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ কোনো কর্মকর্তাকে গ্রেফতারের এই ঘটনা বেশ অস্বাভাবিক। দেশটির সেনাবাহিনী বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, অবসর গ্রহণের পর পাকিস্তান সেনা আইনের একাধিক লঙ্ঘন করেছেন হামিদ। এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমি আত্মসাৎ মামলা তথা টপ সিটি হাউজিং কেস এবং অবসরের পর সেনাবাহিনীর একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে বিবৃতিতে তার বিরুদ্ধে আনা সামরিক আইন লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা বাহিনীর আফগানিস্তান থেকে প্রস্থানের পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশটির সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের দখল নেয়ার পরপরই কাবুলের একটি হোটেলের লবিতে চা পান করার সময় বিশ্বজুড়ে আলোচনা হয় আইএসআইয়ের সাবেক এই প্রধানকে নিয়ে। ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তানে অবস্থানকালীন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানকে সহায়তা করছে বলে অভিযোগ করে আসছিল ওয়াশিংটন। পাকিস্তানের সাধারণত সেনা প্রধানের পর দ্বিতীয় শক্তিশালী সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয় আইএসআই প্রধানকে। ওই সময় হামিদকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেও বিবেচনা করা হতো। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন হামিদকে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
ভারতের আদানি গোষ্ঠীতে আবারও ধসের ইন্ধন। যুক্তরাষ্ট্রভিত্তিক আলোচিত বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানির কোম্পানির শেয়ারে বড় ধরনের ধস নেমেছে। এমনকি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া তথা সেবি প্রধান মাধবী পুরী বুচের পদত্যাগেরও জোর দাবি উঠেছে। 2023 মোটেই ভালো যায়নি আদানি গোষ্ঠীর। আদানি গ্রুপের শেয়ার বাজার কারসাজি, অর্থ পাচার আর কর ফাঁকি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ার বাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদন রীতিমতো হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় বিশ্বজুড়ে। হিন্ডেনবার্গ রিসার্চের একটি বিস্ফোরক তথ্য সামনে আসতে দেরি হলেও আদানি পরিবারের ধস নামতে দেরি হয় না। সম্প্রতি সামনে আসা গৌতম আদানির কেলেঙ্কারি নিয়ে নতুন তথ্য তারই প্রমাণ। হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গৌতম আদানির পাচার করা টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। এর আগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগও তুলেছিল হিন্ডেনবার্গ। গত বছর হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি কিভাবে কর ফাঁকি দিয়ে ভুয়া কোম্পানি খুলে টাকা পাচার করেছে সেই অভিযোগের তদন্ত ভার দেওয়া হয়েছিল সেবির উপরেই। হিন্ডেনবার্গ বোঝাতে চেয়েছে, যার উপর তদন্ত ভার আদানি গোষ্ঠীর সঙ্গে তলে তলে তারই ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। হিন্ডেনবার্গ বলেছে, তাদের রিপোর্ট প্রকাশের পর 18 মাস পার হয়েছে, অথচ আদানির ব্যাপারে সেবি বিস্ময়করভাবে নিশ্চুপ, কোনো পদক্ষেপ নেয়নি, যেটি অত্যন্ত সন্দেহের বিষয়। হিন্ডেনবার্গের দাবি, মাধবী বুচ ও তার স্বামী মরিশাস ও বারমুডার এমন সব ভুয়া বিদেশি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন যেগুলোর সঙ্গে গৌতম আদানির ভাই বিনোদ আদানির প্রত্যক্ষ যোগ ছিল। এসব বিনিয়োগ করা হয়েছে 2015 সালে। তারপর 2017 সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। ওই রিপোর্টের দাবি, সেই সময় নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নিয়েছিলেন স্বামী ধবল বুচ। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ভারত জুড়ে। অবশ্য হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন মাধবী পুরী বুচ। তার দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং এসব শুধুমাত্র তাদের চরিত্র হনন করার জন্যই করা হয়েছে। দখলদার ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমছিলেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। দেইফকে হত্যার অনেক চেষ্টার ব্যর্থ হবার পরে অবশেষে ডাক বিভাগের এক কর্মীর বিশ্বাসঘাতকতায় দেইফকে হত্যা করতে সক্ষম হয় বর্বর ইসরায়েল। আল আরাবিয়ার উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট। গাজা ভূখণ্ডে ওত পেতে থাকা মুক্তিকামী হামাস সেনাদের প্রবল চাপের মুখে নাজেহাল দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু কিছু সপ্তাহ আগে নাস্তানাবুদ ইসরায়েলের যুদ্ধ প্রক্রিয়ায় আকস্মিকভাবেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ইহুদিবাদী হায়নারা এক এক করে হত্যা করতে শুরু করে প্রতিরোধ সংগঠনগুলোর শীর্ষ কর্মকর্তাদের। তাদের মধ্যেই একজন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। গত 1 আগস্ট বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা দাবি করে যে গত 13 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকায় খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। সম্প্রতি জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, এক ডাককর্মী কাসাম ব্রিগেডের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানের কাছ থেকে বার্তা বহন করতেন। তিনি মোহাম্মদ দেইফ এবং খান ইউনিস ব্রিগেডের প্রধান রাফা সালামার মধ্যকার বৈঠকের স্থান ফাঁস করে দেন। আর ওই তথ্যের ভিত্তিতেই দেইফকে হত্যা করে ইসরায়েল। ওই ডাককর্মী রাফার এক প্রখ্যাত পরিবারের সদস্য। তদন্তে দেখা গেছে ওই ডাককর্মী ইতোপূর্বে শাবানের অবস্থানও প্রকাশ করে দিয়েছিল। তার তথ্যের ভিত্তিতে এই হামাস কমান্ডারের ওপর 3 বার হামলা করা হয়, তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। ওই চর জায়নবাদী ইসরায়েলি বাহিনীকে রাফার পূর্ণাঙ্গ মানচিত্রও দিয়েছেন। এর মধ্যে সুড়ঙ্গগুলোর অবস্থান, অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোর অবস্থান জানিয়েছে ইসরায়েলকে। বিস্ফোরক, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তথ্য তিনি জানিয়েছেন। তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি রাফা ব্রিগেড এবং গাজার রাফা ও অন্যান্য এলাকার কর্মকর্তাদের মধ্যে বার্তা আদান প্রদানের ভূমিকা পালন করার সময় বিভিন্ন হামাস কর্মকর্তার অবস্থানও ইসরায়েলি বাহিনীর কাছে ফাঁস করে দিয়েছেন। তিনি আরও স্বীকার করেছেন সালামা যেখানে লুকিয়ে আছেন সেখানে মোহাম্মদ দেইফ উপস্থিত হওয়া মাত্র খবরটি যাতে ইসরায়েলি বাহিনীকে দেয়া হয় সে নির্দেশ ইসরায়েল তাকে দিয়েছিল। তিনি প্রাত্যহিক খবর সরবরাহ করার সময় জানতে পেরেছিলেন যে দেইফ ওই এলাকায় অবস্থান করছেন। তিনি ইসরায়েলি বাহিনীকে খবরটি জানানো মাত্রই তারা হামলাটি পরিচালনা করে, ফলে দেইফ নিহত হন।
উল্লেখ্য যে এর আগে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে 7 বার হত্যার চেষ্টা করেও সফল হয়নি দখলদার ইসরায়েলি হায়নারা। এবার এই ডাককর্মীর সহায়তায় দেইফকে হত্যা করতে সফল হয় বর্বর হানাদাররা।